There it is. Finds the gap. And Bangladesh have finally conquered the World Test champions and now have their first ever Test victory over New Zealand, home or away. It's taken 16 attempts against New Zealand, but historic ground has now been broken. হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক আমাদের নতুন একটা পডকাস্টে। এন্ড শুরুতেই সবাইকে কনগ্রাচুলেশনস, বাংলাদেশ একটা টেস্ট জিতে গেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে মনে হয় এটা প্রথম টেস্ট জয়। এন্ড আজকে আমাদের সাথে আছে ডিআরএমসি ম্যাথ ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট নিতুল রহমান অন্তর। আর ওর আর একটা পরিচয় হচ্ছে ও অনেক বেশি ক্রিকেট নিয়ে অনেক বেশি ক্রেজি। এন্ড কি অবস্থা অন্তর? এই তো অবস্থা তো ভালো। তারপর থেকে আজকের ম্যাচের রেজাল্টের পর যেভাবে বাংলাদেশ পুরো মানে ম্যাচটা ডমিনেট করে 5 দিন ডমিনেট করে যেভাবে ম্যাচটা জিতলো, তো ইটস এ গ্রেট ডে। ইয়াপ, আমার জন্য গ্রেট ডে, বাট ভাব দেখায় আসলে লাভ নাই, আমি খেলা দেখি নাই। এন্ড শীতের সময় সকালে খেলা দেখাও সমস্যা। তো কি মনে হয় অন্তর, মানে আমরা তো এই পাস্ট কয়েক দিন ধরে বাংলাদেশের যে পারফরমেন্স আমরা দেখলাম পাস্ট কয়েক মাসে, খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল না, অনেক বেশি ট্রল হচ্ছিল। আমরা সবাই হতাশ ছিলাম, হতাশাজনক পারফরমেন্স ছিল বাংলাদেশের। এন্ড বিদেশের মাটিতে যখন গেল, স্পেশালি নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশের রেকর্ড অত ভালো না। এন্ড কেউ এক্সপেক্টও করে নাই যে এতটা ভালো খেলবে বা এমন কিছু করবে। সো কি এমন হলো নিউজিল্যান্ডে যে বাংলাদেশ একদম টেস্ট জিতে গেল, নট ড্র, একদম জিতে গেল, এন্ড এত দারুণ ভাবে জিতলো? তো কি মনে হয়? ডমিনেট করে জিতলো। হ্যাঁ, প্রথম কথা হইলো যে একটা ম্যাচের রেজাল্ট দিয়ে আমরা পুরো সিনারিও জাজ করে ফেলতে পারবো না। অবভিয়াসলি এই সিরিজের আগে হচ্ছে আমরা যেভাবে এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশ এর আগে নিউজিল্যান্ডের টেস্ট না, বাংলাদেশ টেস্ট টি-20 ওয়ানডে মিলে নিউজিল্যান্ডে 30টার বেশি ম্যাচ খেলছে এবং 30টার সবগুলাই হারছে। হ্যাঁ, সবগুলাই ম্যাচে তারা হারছে। এখন তারা এবং নিউজিল্যান্ড তাদের পুরো হোম কন্ডিশনকে এমন বানায় রাখছে যে সেখানে গিয়ে ম্যাচ জিতা ইট ইজ মানে অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। যেটা হচ্ছে মানে কি বলবো, লাস্ট বেশ কয়েক বছরে কেউ জিতে নাই। লাস্ট 17 ম্যাচ ধরে নিউজিল্যান্ড তাদের হোম সয়েলে আনবিটেন টেস্ট ম্যাচে আর কি। তো এইটা প্রথম কথা, মানে খুবই আনএক্সপেক্টেড ছিল বাংলাদেশ দলের কাছ থেকে যে বাংলাদেশ এই ম্যাচ জিতে নিবে। কেউই আশা করেনি, আমি নিজে পার্সোনালি একদমই আশা করিনি যে বাংলাদেশ এই টেস্ট জিততে পারবে, মানে ভালো খেলবে এই আশা আমার কম ছিল বাংলাদেশের এই লাস্ট কিছুদিনের হিস্ট্রি থেকে, যে বাংলাদেশ ভালো খেলবে। যাই হোক, প্রথম কথা আমি একটা ম্যাচ দেখে পুরাটা জাজ করে ফেলতে চাই না যে না এতদিন ধরে অনেক খারাপ সিচুয়েশন ছিল এবং একটা ম্যাচের পর দারুণ ভাবে হচ্ছে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমি সেটা হোপ করি যে চেঞ্জ হয়ে যাক, কিন্তু আই ওয়ান্ট টু সি দ্য নেক্সট ফিউচার যে আসলেই সেটা হয় কিনা। আচ্ছা, ওকে, হ্যাঁ, এটা আসলে আনএক্সপেক্টেড ছিল যে বাংলাদেশ এইভাবে খেলবে। বাট তোর কাছে কি মনে হয় কোন জিনিসগুলো আসলে কি ফ্যাক্টর হিসেবে কাজ করছে? আর তুই মানে ক্রেডিটটা কাকে বেশি দিতে চাস, বোলারদেরকে নাকি ব্যাটসম্যানদেরকে, নাকি মানে ক্রেডিটটা তুই কাদেরকে বেশি দিবি? এন্ড এই ম্যাচের কথা যদি বলা হয়, এই ম্যাচের ক্রেডিটটা ওভারঅল সবার, বিকজ এই ম্যাচে বাংলাদেশ একদম ইন্ডিভিজুয়াল কোনো পারফরমেন্স ছাড়া বাংলাদেশ টিম হিসেবে পারফর্ম করছে। যে অলমোস্ট অনেকগুলা ব্যাটসম্যান রান করছে, এমন না যে একজন বিগ স্কোর করছে বা কিছু, আবার এমন না যে খালি একজনই উইকেট পাইছে। ফার্স্ট ম্যাচে শরীফুল আর মেহেদী মিরাজ উইকেট পাইছে, তাসকিন ওই ম্যাচে খুব ভালো, ওই ইনিংসে খুব ভালো বল করছে। সেকেন্ড ইনিংসে ইবাদত 6 উইকেট পাইলো, দারুণ, এবং সাথে হচ্ছে তাসকিনও 3 উইকেট পাইছে। সো ওভারঅল যতগুলো আমাদের মেইন বলার ছিল 4 জন, সবাই কিন্তু উইকেটের মধ্যে আছে, সবাই উইকেট পাইছে। হ্যাঁ, তো এখানে ইন্ডিভিজুয়ালি একজনকে বড় করে দেখতে হলে হ্যাঁ ইবাদতকে বড় করে দেখা যায়, বাট আমি এখানে ফুল ক্রেডিটটাই টিমকে দিব। এন্ড ব্যাটিং এর কথা বলতে হলে ব্যাটিং অলমোস্ট সবাই, মাহমুদুল হাসান জয় সে হচ্ছে রান করছে 78, তারপরে শান্ত সে 50+ রান করছে, মুমিনুল, লিটন তারা অলমোস্ট 90-র কাছাকাছি রান করছে, 86 এবং 88 মেবি। হ্যাঁ, মিরাজের একটা অলমোস্ট 50-র কাছাকাছি একটা স্কোর, 46 সামথিং। হ্যাঁ, এগুলা সবকিছু মিলে বাংলাদেশ একটা ভালো পজিশনে আসতে পারছে এবং খুবই দারুণ ভাবে আর কি পুরো একটা টিম এফোর্ট ছিল আর কি বাংলাদেশের। সো এটাই বাংলাদেশ টিম হিসেবে খুবই ভালো করছে এই আজকের ম্যাচে। ওকে, সো বাংলাদেশ টিম হিসেবে বেশ ভালো পারফর্ম করছে, বাংলাদেশ অ্যাজ এ টিম খেলছে। এন্ড বাংলাদেশের খেলার ক্ষেত্রে একটা জিনিস সবসময় বলা হয় যে কন্ডিশন অনেক বেশি ফ্যাক্টর হিসেবে কাজ করে, অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। এন্ড কোন একটা সময় আমার ঠিক মনে নাই যে এমন একটা পরিস্থিতি ছিল যে লিটন মানে বাংলাদেশ হচ্ছে অ্যাব্রোডে খেলতে গিয়েছিল, তো ওইখানের কন্ডিশন নিয়ে অনেক অনেক ট্রল হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, ভালো খেলে নাই। এরপর যখন দেশে আসার পরেও ভালো খেলতেছিল না। এন্ড তখন লিটন দাস এমন একটা কথা বলছিল যে আমরা তো ওই দেশের কন্ডিশনের সাথে অভ্যস্ত হয়ে গেছি, এখন দেশের কন্ডিশনের সাথে আর মানে নিতে পারতেছি না। এরকম কোন একটা সময় হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো নিউজিল্যান্ডের কন্ডিশনটা কেমন ছিল?
পিচ থেকে শুরু করে সবকিছু মানে ক্রিকেটের কন্ডিশন ওভারঅল কেমন ছিল? বুঝতে পারছি। প্রথম কথা যে এখনকার টেস্ট ক্রিকেটের ট্রেন্ডই হলো এটা যে মানুষ নিজেদের হোম সয়েলকে খুবই ভালোভাবে ইউজ করবে, যে নিজেদের যেখানে অ্যাডভান্টেজ সেটা নিবে। এবং আমি এখানে ভুল কিছু দেখি না আসলে, সত্যি বলতে, যে আমি নিজের আমার হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ আমি নিব না কেন? এটা সব দেশই করে। সব দেশ যখন তারা একদম পেস ফ্রেন্ডলি পিচ বানায়, গ্রিন পিচ বানায়, হ্যাঁ, তখন সেটা আমরা খুব বেশি খারাপ চোখে দেখি না। কিন্তু বাংলাদেশ দেখা যায় স্পিন ফ্রেন্ডলি একটু পিচ করলে তখন দেখা যায় আমরা হচ্ছে জিনিসটাকে খুব বেশি নেগেটিভলি নেই। হ্যাঁ, কিছু যে নেগেটিভ সাইড নাই তা না, যেমন আছে, যেমন আমরা যেমন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে যেভাবে জিতছি, দুইটা নেগেটিভ সাইড আছে এই জিনিসের। টি-20-তে অন্য প্রসঙ্গে চলে গেলাম যদিও, দুইটা নেগেটিভ সাইড আছে। প্রথম নেগেটিভ সাইড যে টি-20-র একটা আলাদা মানে আছে, যেই মানের জন্য টি-20 ফরম্যাটটা ইন্ট্রোডিউস করা হয়েছে, যে এটা একটা 4 ছক্কার খেলা হবে, অনেক রান হবে। তো এইখান থেকে জিনিসটা সরে আসছে। এখান থেকে কিন্তু মানে যখন আমরা এরকম একটা ডেড পিচ বানাচ্ছি যেটা একদম টার্নিং একটা উইকেট, রান টান কিছু হচ্ছে না, ওইখান থেকে পুরো জিনিসটা সরে আসছে। এবং সেকেন্ডলি যেটা প্রবলেম হয়েছে সেটা আমাদের নিজেদের প্রবলেম হয়েছে, যে আমাদের ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনটা হয় নাই। তো যেটা বলতেছিলাম যে হোম অ্যাডভান্টেজ নেওয়া খারাপ কিছু না। টেস্টে যেহেতু এরকম অনেক রান হইতে হবে এমন কোনো ইস্যু নাই, তো সবাই এই হোম অ্যাডভান্টেজটা নেয়। হ্যাঁ, এই হোম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্যই যার যেখানে কমফোর্ট জোন সে সেখানে নিজের অ্যাডভান্টেজটা নেয়। কোনো প্রবলেম হচ্ছে যে লাইক বাংলাদেশে যখন টেস্ট গুলা হচ্ছে আমরা কি করছি, আমরা স্পিন ফ্রেন্ডলি পিচ বানাচ্ছি। তো এই পিচ কিন্তু ইটস নট এ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ। তাহলে অপোজিশন কিন্তু বেশি রান করতে পারছে না খুব স্বাভাবিক ভাবে, যে অপোজিশন আমরা দেখছি যে 150-200 এরকমই স্কোর করতেছে। বাংলাদেশও কিন্তু সেম টাইপের স্কোরই করতেছে। বাংলাদেশও কিন্তু যদি দেখিস, বাংলাদেশ ম্যাচ জিততেছে ঠিকই হোম সয়েলে, কিন্তু বাংলাদেশ কিন্তু এমন না যে বাংলাদেশ স্পিনিং পিচে বাংলাদেশ করছে 500 বা 600, এমন কিন্তু করছে না। ঠিক আছে, তাহলে রিজনটা কি? কারণ রিজন হচ্ছে এটা বোলিং ফ্রেন্ডলি পিচ, অপোজিশন বোলাররাও এখানে ডমিনেট করতেছে, উইকেট পাচ্ছে। বাংলাদেশকে যেটা প্রবলেম হয়, যে বাংলাদেশ যখন অ্যাওয়েতে যায় ওরা তো গ্রিন পিচ বানাচ্ছে, তাহলে ওদের পেসাররা আমাদেরকে ডমিনেট করতেছে, তাহলে আমাদের পেসারও তো ভালো করার কথা, ওদেরও তো উইকেট পাওয়ার কথা। ওদের পেসারকে যদি পিচ হেল্প করে তাহলে এই কন্ডিশন তো আমাদের পেসারদেরকেও হেল্প করার কথা। কিন্তু প্রবলেম হলো যে আমাদের পেসাররা এই লাস্ট অনেক বছর ধরে এই জিনিসটাকে একেবারেই ইউটিলাইজ করতে পারে নাই। তো এই ম্যাচে আমি পুরা ক্রেডিট পুরো যদি আমি টিমকে দিব, কিন্তু এই ম্যাচে যদি জয়ের তুই কিছু কারণ দেখাইতে বলিস যে কোথায় চেঞ্জটা হয়েছে, আলটিমেটলি আমরা নর্মালি অ্যাওয়েতে খুবই খারাপ টেস্টে, হ্যাঁ, কিন্তু এবার চেঞ্জটা কোথায় হইলো? চেঞ্জটা যেটা হয়েছে বাংলাদেশের বোলিং এ একটা চেঞ্জ দেখা গেছে, যে বাংলাদেশ বোলিং এ নর্মালি অ্যাওয়েতে খুবই খারাপ, আমাদের ফাস্ট বোলাররা ওই পিচ গুলো প্রপারলি ইউজ করতে পারে না। তো একটা আমি ফ্যাক্ট বলি, যে লাস্ট 10 বছরে বাংলাদেশের কোন বলার সে হচ্ছে নিজে থেকে মানে পার্সোনালি 5 উইকেট নিছে, একজন বলার টেস্টে এক ইনিংসে 5 উইকেট নিছে, এমন ঘটনা ঘটছে 30 বার। এমন ঘটনা ঘটছে 30 বার বা একটু বেশি, হ্যাঁ 30 বার একটু বেশি, 30+ বার ঘটছে। আচ্ছা, তাহলে এখন তোর কি মনে হয় যে এই 30 বার যে পেসার আর স্পিনাররা উইকেট নিল, এইটার রেশিওটা কেমন হবে? কতবার পেসাররা বা কতবার স্পিনাররা নিতে পারে? মনে কর অন্য কোনো দেশের ক্ষেত্রে চিন্তা কর, এই রেশিওটা কেমন হওয়া উচিত নরমালি? 50-50 হইতে পারে, আমার যদি আইডিয়া নাই। 50-50 হইতে পারে, বাট নরমালি তুই যদি অন্য দেশের ক্ষেত্রে দেখিস দেখবি নাম্বারটা পেসাররা ওইখানে বেশি ডমিনেট করে, বাইরের দেশগুলোতে পেসাররা ডমিনেট করে, বিকজ নরমালি যেটা টেস্টে হয় যে প্রপার পেসার খেলে অ্যাটলিস্ট 3 জন, স্পিনার খেলে 1 জন। তাহলে প্রথম কথা এখানে নাম্বারটাই বেশি পেসারদের। এন্ড সেকেন্ডলি এখন সব দলই মোটামুটি পেস ফ্রেন্ডলি নিজেদের স্কোয়াড বানাচ্ছে, যারা কি বলবো যে বাইরে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা এরা তো আগে থেকেই। কিন্তু এখন তো যদি ইন্ডিয়া বা পাকিস্তানের টিম দেখিস, তো স্টিল এদের টিমও দেখবি যে এরা সবসময় 3 পেসার এবং 4 পেসার নিয়ে খেলছে নিজেদের হোম সয়েলে। ইভেন ইন্ডিয়া ইংল্যান্ডকে দেখে সেখানে তারা পেস ফ্রেন্ডলি পিচ বানাচ্ছে, 3 জন পেসারকে খেলাচ্ছে। ইন্ডিয়া কিন্তু চাইলে স্পিন ফ্রেন্ডলি পিচ বানায় ইংল্যান্ডকে কাবু করতে পারতো, বাট স্টিল ওখানেও পেসাররা তাদের ভালো করতেছে। ঠিক আছে, তাহলে তুই যে কোনো দেশে তুই নাম্বারটা পাবি অ্যাটলিস্ট 15 থেকে 20টা পেসার এন্ড বাকিগুলো হয়তো স্পিনাররা। বাংলাদেশের ক্ষেত্রে সারপ্রাইজিংলি লাস্ট 10 বছরে 30+ যতবার 5 উইকেট গেছে সব কয়টা স্পিনাররা নিছে, হয় সাকিব নিছে, নাহলে তাইজুল নিছে, নাহলে মিরাজ নিছে, নাহলে নাইম নিছে। লাস্ট 10 বছরে 30 বার আমাদের ছিল, সেও নিছিল, হ্যাঁ আরো আগে। হ্যাঁ, তো সেই কথা। তাহলে বাংলাদেশের পেসারদের কিন্তু এই অ্যাচিভমেন্টটাই নাই, সেটাই ইবাদত হচ্ছে এই ম্যাচে এসে ভাঙলো, যে সে 5 উইকেট পাইলো। সেই জিম্বাবুয়েতে রবিউল ইসলাম শিপলু হচ্ছে 5 উইকেট পাইছিল লাস্ট, সে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ বা ম্যান অফ দ্য সিরিজও হয়েছিল ওই টাইমে। বাট সেই জিনিসটা 10 বছর পর সেই জিনিসটা ব্রেক করলো এবার ইবাদত হোসেন। তাহলে বাংলাদেশে যে পেস বলার যে ল্যাকটা আছে, তারা ওই গ্রিন কন্ডিশনও প্রপারলি ইউজ করতে পারে না, এইটা হচ্ছে বাংলাদেশকে ডুবায়। যে এখানে আমরা ভালো বল করতে পারি না, ওখানে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না হইলেও আমাদের এগেইনস্টে
সবসময় টিমরা অনেক 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 বেশি রান করতেছে, অনেক বেশি। তোকে আমি কিছু স্ট্যাট বলি, লাস্ট 34 টেস্ট ম্যাচে বাংলাদেশ অ্যাওয়েতে খেলছে, জিম্বাবুয়েকে আমি সরা রাখতেছি, বাকি যতগুলো টেস্ট কান্ট্রি আছে জিম্বাবুয়ে বাদে বাকি যতগুলো টেস্ট কান্ট্রি আছে অ্যাওয়েতে, হ্যাঁ, এখানে তোর মনে কর শ্রীলঙ্কাও আমি কাউন্ট করতেছি, ওয়েস্ট ইন্ডিজও কাউন্ট করতেছি, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে তোর ইংল্যান্ড, ইন্ডিয়া, পাকিস্তান, সবগুলো কাউন্ট করতেছি। সেখানে আমাদের অপোজিশন যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করছে তাদের অ্যাভারেজ টোটাল হইলো 460 রানস। 460 রানস, ইটস এ হিউজ। লাস্ট 34টা টেস্ট ম্যাচের কথা বলতেছি, 460 রানস। এবং সবচেয়ে মজার বিষয়, এই 34 ইনিংসের মধ্যে 18 বার তারা ডিক্লেয়ার দিছে, মানে তারা ছেড়ে দিছে যে ভাই আমরা ব্যাটিং করবো না, এখন তোরা ব্যাটিং কর। আমরা লাস্ট 34 বারের মধ্যে মাত্র 16 বার তাদের 10 উইকেট আমরা নিতে পারছি ফার্স্ট ইনিংসে, 50%-এরও কম টাইমে আমরা তাদের 10 উইকেট নিতে পারিনি। ঠিক আছে, আমরা কিন্তু 10 উইকেট নিতে পারছি না। তো টেস্ট জিতার জন্য সবচেয়ে দরকার সেটা হলো যে তোর অপোজিশন টিমের 20 উইকেট নেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকা লাগবে। তোর ব্যাটিং যতই ভালো হোক, তোর ব্যাটিং তুই দুনিয়ার সেরা ব্যাটিং করে তুই হাইয়েস্ট টেস্ট ড্র করতে পারবি, জিততে পারবি না। জিততে হলে তুই 20 উইকেট নিতে পারতে হবে, যেটা বাংলাদেশের ল্যাকিংস ছিল। এই ম্যাচে যেটা হয়েছে, সম্ভব হয়েছে, আমি আশা করবো যেটা নেক্সটেও যেন এটা কন্টিনিউ করতে পারে বাংলাদেশ। ইনশাল্লাহ দেখা যাক এখন সামনের দিনগুলোতে কি হয়। আচ্ছা, তুই যে বললি যে পেসাররা ঠিক মতো বল করতে পারতেছে না বা অপরচুনিটি গুলো ইউটিলাইজ করতে পারতেছে না, এইটার পিছনে কি কারণ থাকতে পারে? কি প্র্যাকটিসের অভাব, নাকি সুযোগ সুবিধার অভাব, নাকি কি ফ্যাক্টর থাকতে পারে এটার পিছনে? দেখ, এখানে আসলে পুরো সিস্টেমটাকেই আমরা দোষ দিতে পারি। ফার্স্ট অফ অল, প্রথম কথা যে আমরা তো তাদেরকে মনে কর ওই এনাফ ফ্যাসিলিটিস তো প্রোভাইড করি না। হ্যাঁ, এনাফ ফ্যাসিলিটিস আমরা দেই না যে আমাদের যে গ্রিন কিছু কন্ডিশন পাবে। যেমন ইন্ডিয়া তুই যদি চিন্তা করিস, আমাদের নেইবার কান্ট্রি, তারা কিন্তু অনেক তাদের পিচ এরকম বানায় রাখছে। যখন তুই আইপিএল দেখবি, আইপিএল যখন 8টা লোকেশনে হচ্ছে, এক একটা লোকেশনের পিচ এক এক রকম হয়। দিল্লির পিচ স্পিনিং পিচ, মুম্বাইয়ের পিচ হচ্ছে হাই স্কোরিং পিচ, কলকাতায় তোর পেসারদের হেল্প থাকে, আহমেদাবাদ যে তোর একটা নতুন স্টেডিয়াম করা হয়েছে কিছুদিন আগে, সেখানে তোর পেসারদের হেল্প থাকে। তো এক একটা পিচ এক এক রকম। বাংলাদেশের মাঠে একটা মিরপুর, বাকিগুলোতে আমরা খেলি না। ওখানে ওই আমাদের স্পিনিং পিচ আমরা বানায় রেখে দিচ্ছি। পেস ফ্রেন্ডলি পিচ বলতে আমি জানি না বাংলাদেশে কিছু আছে কিনা, আগে নাকি মানে বলা হয়তো যে বগুড়া যখন খেলা হয়তো ওখানে বগুড়া নাকি পেস ফ্রেন্ডলি পিচ ছিল, হ্যান ত্যান, বাট ওই তো আমাদের ছোটবেলার কথা আর কি, যেগুলো আমরা দেখি না চোখে। তো প্রথম কথা তাই ফ্যাসিলিটিস পায় না। সেকেন্ড অফ অল, তোর এককালে তোর মনে আছে কিনা, তুই জানিস কিনা যে পাকিস্তানের যেই পেস অ্যাটাক ছিল, ওয়ার্ল্ডের বেস্ট পেস অ্যাটাক ছিল পাকিস্তানের। পাকিস্তানের ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, তারপরে তো শোয়েব আখতার। হ্যাঁ, মনে কর তোর, এবং শোয়েব আখতার বলতো, শোয়েব আখতার তার এক ইন্টারভিউতে বলছিল যে আমি যখন ট্রায়াল দিতে গেছিলাম আমি তো শিওর ছিলাম যে আমি এত ফাস্ট বল করি আমার তো হয়ে যাবে। শোয়েব আখতার কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে রেকগনাইজড ফাস্টেস্ট বলার। সে বলছে যে আমি ওখানে যাই দেখি যে আমার থেকে জোরে জোরে সবগুলা বলার বল করতেছে, আসতেছে সবার স্পিড আমার থেকে জোরে। তো আমার নিজের কাছে আমার নিজের খুব কিউরিওসিটি ছিল যে তোর আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু স্পিন ফ্রেন্ডলি পিচ করা হয়। হ্যাঁ, স্পিন ফ্রেন্ডলি পিচ সাবকন্টিনেন্টে সব জায়গায় করা হয়। তাহলে তোর পাকিস্তানের এত মনে কর তোর ভয়ঙ্কর পেস অ্যাটাক কিভাবে ছিল? হ্যাঁ, এই যে মনে করতো পাকিস্তানের ভয়ঙ্কর পেস অ্যাটাক ইন্ডিয়া কিন্তু ছিল না। ইন্ডিয়া কিন্তু এখনকার ইন্ডিয়ার পেস অ্যাটাক ভালো, আগে কিন্তু ছিল না, আগে কিন্তু খুবই বাজে ছিল। মনে করো পুরো হিস্ট্রি ধরে বাংলাদেশ তো বাজেই। তো এখন পাকিস্তানের এটার রিজনটা কি? এমনকি যে পাকিস্তানের পিচ কি অনেক পেস ফ্রেন্ডলি ছিল? হ্যাঁ, তো রিজন ইজ, মানে এটার অ্যান্সারে শোয়েব আখতারের ইন্টারভিউতে আমি পাইছি যে শোয়েব আখতার বলছে যে পাকিস্তানের পিচে পেসারদের জন্য বিন্দু মাত্র কোনো হেল্প নেই। তো শোয়েব, আমার খুব একটা ফ্যাসিনেশন ছিল যে পাকিস্তানের পিচ এতে তাদের কি স্পিন ফ্রেন্ডলি নাকি পেস ফ্রেন্ডলি? স্পিন ফ্রেন্ডলি হইলে তো বাংলাদেশে তো স্পিন ফ্রেন্ডলি পিচ, আমরা বলি যে এটার জন্য পেসাররা ভালো করতে পারতেছে না। হ্যাঁ, তাহলে পাকিস্তানে কিভাবে এত ভালো করলো তাদের পেসাররা? তো শোয়েব আখতার তাদের ইন্টারভিউতে বলছিল যে আমাদের পিচে পেসারদের জন্য বিন্দু মাত্র কোনো হেল্প ছিল না। যেহেতু ছিল না, এই জন্য পেসাররা জানে যে এই পিচে পেসারদের জন্য কোনো হেল্প নাই। আমি যদি 130-এ বল করি আমার ভাই 4 ছক্কা মারবে, তাহলে আমার স্পিড এত হইতে হবে যে ব্যাটসম্যান যদি বল চোখেই না দেখে। বুঝছিস? তুই মাইন্ডসেটটা বুঝছিস ওখানকার মানুষদের? তাহলে আমি স্পিড এত জোরে করি, আমার যদি পিচে হেল্প নাও থাকে তাহলে কিন্তু তোর মানে আমার কিন্তু ভালো আমি করবোই, রাইট? আমি যদি 150-এ বল করি, পিচে হেল্প থাকুক না থাকুক, আমি মানে ওখানে আমি ভালো করবোই। সো ওখানকার পাকিস্তানি পেসারদের এরকম মাইন্ডসেট হয়ে আসে এতদিন ধরে। মুরলীধর একটা ইন্টারভিউতে বলছিল যে আমারে যদি কাচের সারফেসের উপরে বল করতে দেওয়া হয় আমি সেখানে বল স্পিন করতে পারবো। সে নিজের স্কিলকে ওইখানে নিয়ে গেছিল যে আমার স্কিল মানে কোনো কন্ডিশনের উপর মানে ইয়া না,
বুঝছিস না যে খালি পিচ ফ্রেন্ড মানে স্পিনিং হ্যাঁ, ফ্রেন্ডলি পিচ হলে আমি ওখানে ভালো করবো এমন না, আমাকে কাচের উপর বল পিচের করে দিলে উপর আমি নির্ভরশীল সেখানে না। স্পিন করবো। তাহলে হুম, তুই এখানে কিন্তু দুই ভাবে জিনিসটা নিতে পারিস। তুই প্রথমে ব্লেম করতে পারিস যে না আমার হচ্ছে আমাকে সুযোগ সুবিধা দেওয়া হয় নাই বা এই জন্য আমি পারি না, তোর এগেনস্টে ভাবতে পারিস যেহেতু আমার পিচে হেল্প নাই তাহলে আমার নিজের স্কিলকে অতটাই ডেভেলপ করতে হবে যে হুম, হুম, আমি ওখান থেকে নিজের কি বলবো যে নিজের হুম, বেস্টটা আমি যেন দিতে পারি। তো হুম, বাংলাদেশের হুম, প্লেয়ারদের আমি এই মেন্টালিটির খুবই ল্যাকিংস দেখি। yep, আমি একটা yep, ইন্টারভিউর কথা উল্লেখ করি, সাইফুদ্দিনকে বাংলাদেশের একটা সাইফুদ্দিনের একটা ইন্টারভিউতে সাইফুদ্দিনকে আস্ক করা হয়েছে যে আপনি কি আপনার মানে পেস বাড়ানো নিয়ে কাজ করতেছেন কিনা, হ্যাঁ যে আপনার নিজের পেস নিজের বলের গতি বাড়ানোর জন্য। তো সাইফুদ্দিনের অ্যান্সার ছিল এটা ডিরেক্টলি যে যাদের স্পিড আমার থেকে বেশি, আমাদের দেশে যাদের স্পিড আমাদের থেকে বেশি তারা তো আমার চেয়ে বেশি উইকেট পাচ্ছে না, হ্যাঁ আমি তো মানে উইকেট তো আমার তাদের থেকে বেশি, তাহলে আমার পেস বাড়ানোর দরকার কি। বাংলাদেশের পেসার মানে বাংলাদেশের প্লেয়ারদের ওভারঅল মেন্টালিটি কাইন্ড অফ এরকম আমি মনে করি যে তারা খুবই লিমিটেড চিন্তা করে। মানে তার কম্পিটিশন কেন শুধু মানে সে যেখানে প্রিমিয়ার লিগ খেলছে প্রিমিয়ার লিগের 5টা বলারের সাথে হবে, যে প্রিমিয়ার লিগের 5টা বলারের সাথে আমার উইকেট বেশি। তার তো কম্পিটিশন তো ওয়ার্ল্ড ওয়াইড হওয়ার কথা। ওয়ার্ল্ড ওয়াইড মনে কর ওয়ার্ল্ডের তুই যদি এখন টপ 5টা বেস্ট ফাস্ট বোলারের নাম বলিস, তুই কিন্তু পাবি না যে সাইফুদ্দিনের মতো 125-130 বল করে। তুই সবার পেস দেখবি 140+, ঠিক আছে? তাহলে তোর যখন পেস বাড়লে তোকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ তোকে দিবে। সো বাংলাদেশের মেন্টালিটি প্লেয়ারদের মেন্টালিটি আমার মনে হয় কাইন্ড অফ লিমিটেড। হ্যাঁ, আমার কাছেও মনে হয় যে শুধু বলার না, বলার থেকে শুরু করে ব্যাটসম্যান বেশিরভাগ প্লেয়ারদেরই মানে মেন্টালিটিটা এরকম যে আচ্ছা এইভাবে তো চলছেই, তো এর থেকে বেশি আর আমার ইমপ্রুভ করার দরকার নাই। তো এটাই বেশিরভাগ হ্যাঁ প্লেয়ারদের মধ্যে দেখা যায়। তো যাই হোক, আই হোপ এগুলা সবকিছু ওভারকাম করতে পারবে বাংলাদেশ আস্তে আস্তে। তো এই ম্যাচে যদি আমরা আবার ফিরে আসি, তো শুরুতে হচ্ছে বাংলাদেশ কি করে, বাংলাদেশ হচ্ছে বোলিং নেয়, তাই না? তো এখন বোলিং করাটা মানে বাংলাদেশকে এই ক্ষেত্রে হেল্প করছে কিনা কোনোভাবে, নাকি এটা জাস্ট একটা ইয়ে ছিল? বাংলাদেশ আমার যতদূর মনে হয় যে বাংলাদেশ এখানে বোলিং নিচ্ছে একটু ডিফেন্সিভ মেন্টালিটিতে, বিকজ ওই একদম প্রথম দিনের পিচ, হ্যাঁ নিউ বল, ওই কন্ডিশনে পেস বোলিং খেলা খুবই টাফ। বাংলাদেশ যদি ব্যাটিং নিত নিউজিল্যান্ডের মানে বলারদের, নিউজিল্যান্ডের বোলিং কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার। আমি ভাবছিলাম যে বাংলাদেশ টিম ভালো তো করবে না, নিউজিল্যান্ড তাদের মেইন স্কোয়াডও খেলাবে না, হ্যাঁ তাদের ব্যাকআপ স্কোয়াড খেলাবে। কিন্তু নিউজিল্যান্ড আমাকে খুবই অবাক করে দিয়ে তাদের যে 4টা মেইন বলার 4টা মেইন ফাস্ট বোলারই খেলাইছে, ঠিক আছে? এবং 4 জনের টেস্ট বোলিং র্যাঙ্কিং 15-এর ভিতরে। মানে এখন যদি তুই মানে ওয়ার্ল্ডের বেস্ট বোলিং অ্যাটাক বলতে বলিস, পেস বোলিং অ্যাটাক, সেটা নিউজিল্যান্ড এখন টেস্টে 4 জনকে খেলাইছে। তো বাংলাদেশ, আমি আশা করতাম যে বাংলাদেশ থেকে ব্যাটিং করলে তো ওদের সামনে ওই নিউ বল নিউ কন্ডিশন ফার্স্ট ডে অফ পিচ ঝামেলায় পড়তো। এই ডিফেন্সিভ মোডে হয়তো বাংলাদেশ হচ্ছে তাদেরকে আগে ব্যাটিং দিছে, এন্ড বাংলাদেশের পেসার এবং ভালো ইউটিলাইজ করছে। বাংলাদেশে তুই যদি মানে খেলা দেখতে তুই বুঝতি যে শরীফুলের তাসকিন এত দারুণ বল করছে, মানে তাদের যে ফার্স্ট স্পেলে তারা যে কয়টা ওভার করছে 12 বা 14 ওভার করছে দুজন মিলে একসাথে, মানে তারা একদম নিউজিল্যান্ডকে মানে একদম বেঁধে রাখছে আর কি। একটা আর্লি উইকেটও পাইছে ল্যাথামেন খুব সম্ভবত, এবং একদম বেঁধে রাখছে তাদেরকে, এত দারুণ বল করছে। পরে ইবাদত এসে ফার্স্ট ইনিংসে বেশ ভালো বল করে নাই, প্রেসারটা রিচ করে ফেলছে, বাট যাই হোক বাংলাদেশ বেশ ভালো বল করছিল ওই কন্ডিশনে ওই পিচে। তো টেস্ট বোলিং নাও হেল্প করছে অ্যাকচুয়ালি। তো প্রথম ইনিংসে বাংলাদেশের বোলিং কে যদি এভালুয়েট করতে বলি, তো তোর কাছে কি মনে হয় বোলাররা কেমন করছে ওভারঅল? তো আমরা দেখছি যে তাসকিন কিন্তু কোনো উইকেট পায় নাই, আবার মুমিনুল খুব সম্ভবত 2টা উইকেট পেয়ে গেছে। তো ওভারঅল বোলাররা কেমন করছে বাংলাদেশের প্রথম ইনিংসে? Look, cricket is a funny game first of all. যে ভালো বল করলেই উইকেট, স্পেশালি বলারদের ক্ষেত্রে ভালো বল করলেই উইকেট আসবে এটা এমন কোনো গ্যারান্টি নেই, এবং খারাপ বললে উইকেট আসে, খারাপ বললে উইকেট আসে। যেমন মুমিনুল যে উইকেট গুলো পাইছে সেগুলা মানে কি বলবো, যে একটা হচ্ছে লিগ সেটে যাচ্ছিল, মানে কি বলবো খুবই সিলি একটা শট খেলতে গিয়ে হচ্ছে আউটটা হয়েছে, মেবি ডেভিড কনওয়ে ছিল, হ্যাঁ 100 করার পরে, যেটা উইকেট পাওয়ার কোনো বলই না। কিন্তু তাসকিন সারাদিন ভালো বল উইকেট পায় নাই, কিন্তু তাসকিন উইকেট পায় নাই কিন্তু ওভারঅল ভালো বল করছে, এমন না যে তাহলে তার ভালো বলের দাম নাই। সে যদি এক সাইড থেকে ভালো বল করে গেছে তাহলে রান ইজিলি নিতে পারে নাই, অন্য সাইডের থেকে যে বলার যখন বল করছে তারা হেল্পটা পাইছে। ওকে, আর বাংলাদেশের ওভারঅল বোলিং ভালো করছে অবভিয়াসলি, এবং এই জন্যই তো মানে একটা স্মল টুটারে 320-এর আশেপাশে নিউজিল্যান্ডকে হচ্ছে আটকে রাখতে পারছে, এবং দ্যাট ইজ এ ভেরি গুড স্টার্ট ফর বাংলাদেশ। আমরা সবাই এক্সপেক্ট করছিলাম, যে বলছিলাম আমাকে যে বাংলাদেশ এরকম পারে নাই আটকে রাখতে, তারা দেখা যায় 500-600 করে ফেলে, হ্যাঁ কিন্তু বাংলাদেশ এটা করতে পারছে। তখন বাংলাদেশ ফার্স্ট ম্যাচে আসছে নিউজিল্যান্ডকে যখন এরকম একটা স্কোরে আটকাইছে, তখন মনে হচ্ছে না বাংলাদেশ একটু হইলেও ম্যাচে এখনো আছে। কিন্তু খুবই ধারণা করা হচ্ছিল যে বাংলাদেশ যখন ব্যাটিং এ নামবে ওই পেস অ্যাটাকের সামনে বাংলাদেশের ব্যাটিং কোলাপস করবে, কিন্তু সেটাও করে নাই। একটা আক্ষেপ, বড় আক্ষেপ, যে এই ম্যাচে আমরা একটা সেঞ্চুরি পাই নাই। অনেককে মানে সেঞ্চুরি খুব কাছে গেছে, আর
হ্যাঁ মুমিনুল লিটন দুজনই 85+ করছে, বাট সেঞ্চুরি পায় নাই। তারপরে হচ্ছে শান্তোষ, তারপরে জয়। হ্যাঁ, এবং আমি তোদেরকে বলছিলাম হ্যাঁ যে জয় হচ্ছে মানে এমন একটা প্লেয়ার যে আমার মনে হয় যে টেস্টে সে বাংলাদেশে হচ্ছে প্রচুর তার মানে সেই অ্যাবিলিটি আছে, অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটে বাংলাদেশকে প্রচুর সার্ভিস দেওয়ার জয়ের মতো অ্যাবিলিটি আছে। আচ্ছা তো আচ্ছা। বাংলাদেশে তো যেটা বলছিলাম যে বাংলাদেশের বলবো তো জয় নিয়ে আর কি আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে জয়ের পারফরমেন্স কে তুই কিভাবে দেখবি? ওর তো মনে হয় ডেবিউ হইলো এই ম্যাচে, তাই না নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং ওর একটা কথা আমার খুবই দারুণ লাগছে, না এই ম্যাচে ডেবিউ হয় নাই, আগে এক ম্যাচ খেলছে এবং ওই ম্যাচে খুবই মানে কম স্কোর করছিল আর কি, লাস্ট ইয়াতে খেলছে কিন্তু খুবই কম, সেকেন্ড ম্যাচ ছিল ওর আজকে জয়। তো জয়কে ভাবা হচ্ছিল এমন যে ওর এমন পিচে এবার খেলতেছে ও, যে মানে এটা তো খুবই ওপেনিং এ নিউজিল্যান্ডের পিচ, নিউজিল্যান্ডের ফার্স্ট বোলার, সবচেয়ে আর কি বলবো যে 2 সপ্তাহের ব্যাপার আর কি। তো হয়তো এখানে ভালো করবেন, এবং এখানে ভালো না করলে কিন্তু মানে হয়তো জয় একটা দীর্ঘ দিনের জন্য বাইরে চলে যেত, বিকজ নেক্সট সিরিজে কিন্তু তামিম ইকবাল আবার টেস্টে ব্যাক করবে, তখন কিন্তু সবচেয়ে কিন্তু ভালনারেবল পজিশনে কিন্তু জয়। সাদমান কিন্তু মোটামুটি একটা স্ট্রং পজিশনে ছিল, তাহলে জয় বাইরে যেত খুব সম্ভবত। তাহলে চিন্তা করা হচ্ছিল জয়ের ক্যারিয়ারে শুরু না হইতেই একটা অ্যাটলিস্ট পজ না বা ফুল স্টপ না, বাট একটা পজ বলা যেতে পারে, একটা পজ অ্যাটলিস্ট পাইতো আর কি, যে এই ধারণাটা করা হচ্ছিল। বাট জয় যেভাবে খেলছে এবং তার একটা ইন্টারভিউ সে বলছে এবং খুবই একটা সুন্দর কথা বলছে যে আমি হচ্ছে আমাকে কারা বল করছে আমি নামগুলাকে খেলি নাই, আমি বলগুলাকে খেলছি, বল দেখে খেলছি। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আমি বলগুলাকে খেলছি। খুবই দারুণ তার ইয়াটা ছিল আর কি, অ্যাপ্রোচ ছিল। তো আর ওপেনিং এ সাদমানের পারফরমেন্স কে তুই কিভাবে দেখবি? মানে তার কিন্তু মানে আমরা কিন্তু ভালো পারফরমেন্স দেখতেছি না সাদমানের, তো এখানেও খুব একটা সুবিধা সে করতে পারে নাই এই টেস্টেও। তো তার পারফরমেন্স কে তুই কিভাবে দেখতেছিস? সাদমানকে আমার মনে হয় সাদমান টেস্টের জন্য যথেষ্ট পটেনশিয়াল এবং তার স্কিল আছে, স্কিলটা ওই অর্থে আছে যে সাদমান খুবই ভালো ডিফেন্সিভলি খেলতে পারে, যে ওর বল ছাড়ার এবিলিটি বল, ওর বল ডিফেন্স করার এবিলিটি বল, ওর হচ্ছে বল পুরাতন করার এবিলিটি বল, মানে ক্রিজে টিকে থাকার এবিলিটি বেশ ভালো আছে সাদমানের। ওর যেটা প্রবলেম হচ্ছে যে ওর স্কোর গুলাকে ও বিগ করতে পারতেছে না। হ্যাঁ, বাট ও কিন্তু রিসেন্ট একটা সেঞ্চুরি করছে জিম্বাবুয়ের এগেইনস্টে, জিম্বাবুয়েতে সম্ভবত। তো একদম স্কোরের মধ্যে নাই, দ্যাট ইজ নট ট্রু। আবার ওর পটেনশিয়াল অনুযায়ী খুব ভালো করছে এটাও না, বাট আমার মনে হয় ইটস ওকে। আর ও আই থিঙ্ক ভালো করবে আরো, বাট ওর যেটা প্রবলেম সেটা হইলো যে হ্যাঁ ওর আরো চান্স অবভিয়াসলি পাওয়া উচিত। ওর যেটা প্রবলেম সেটা হলো যে স্কোরিং শট বেশ কম, এবং টেস্টে এটা নিয়ে সার্ভাইভ করা যায়, সার্ভাইভ করা যায় না তা না, ওর স্কোরিং শট বেশ কম। ওর ইয়া থাকে যে আমি এই রেঞ্জে বল পাইলে আমি খেলবো, নাহলে আমি খেলবো না। ওর পায়ে থাকলেও ফ্লিক করবে, অথবা অফ স্টাম্পে বেশ ভালো বাইরে বল থাকলে স্কোয়ার কাট করবে, এছাড়া এগুলোর বাইরেও খুব বেশি শট খেলে না নর্মালি। তো এখন ওর খেলা খুব বেশি ডিফেন্সিভ খেলা। তো ডিফেন্সিভ খেলা তুই আরেকটা কোন প্লেয়ারের নাম যদি তোর মাথায় আনতে চাই এই স্টাইলে খেলে, সেটা হচ্ছে ইন্ডিয়ার চিতেশ্বর পূজারা। ও হচ্ছে একদম ক্রিজে একদম, ও তো মানে সাদমানের থেকে অবভিয়াসলি অনেক উপরে, বাট ও ওরকম ক্রিজে একদম টিকে ধরে থাকা যেই মনে কর যে ব্যাপারটা আছে, ওইটা হচ্ছে পূজারার মধ্যে 100% আছে, যে একদম টিকে একদম ধরে বসে থাকতে পারে। প্রবলেমটা কোথায়? রিসেন্টলি কিন্তু পূজারাকে মনে কর দল থেকে বাদ দেওয়ার একটা কথা হচ্ছে হ্যান ত্যান, ঠিক আছে? এই জিনিসটা কেন হচ্ছে? যখন তোর ডিফেন্স অনেক স্ট্রং হয়ে যায় আর তোর খেলা খুব বেশি ডিফেন্সিভ হয়ে যায়, মনে কর তুই 120টা বল খেললি, তুই রান করলি 30, টেস্টে এটা প্রবলেম না, ঠিক আছে? তো কিন্তু যখন তুই আউট হইলি, তুই কিন্তু 30 রান করে আউট হইলি, তুই যদি 120 বলে 60 করতি সবাই কিন্তু বলতো ভালো, তুই কিন্তু 120 বল ঠিকই খেললি কিন্তু রান করলি 30, সবাই কিন্তু বলবে যে ভালো না। তো এইখানে স্কোরিং জায়গাটা প্রবলেম, যে চিতেশ্বর পূজারও এরকম লিমিটেড শট খেলার কারণে তোর মনে কর তার স্কোরিংটা কমে গেছে। তো এরপর যদি আমরা বলি যে সেকেন্ড ইনিংসে বাংলাদেশের বোলিং এর কথা বলতে গেলে তো ইবাদত তো পুরো স্পটলাইট নিয়ে নিছে, বাট ওভারঅল বাকি বোলাররাও ভালো বল করছে। তো সেকেন্ড ইনিংসের বাংলাদেশের বোলিং কে তুই কিভাবে ইভালুয়েট করিস? প্রথম কথা হচ্ছে সেকেন্ড ইনিংস বাংলাদেশ অবভিয়াসলি খুবই ভালো বল করছে, এই জন্য নিউজিল্যান্ডকে এতটা কমে আটকে রাখতে পারছে, এতটা কমে যে বাংলাদেশের টার্গেট মাত্র 40 পেস করা লাগছে। খুবই ভালো বল করছে, বিশেষ করে বাংলাদেশের পেস ইউনিট। শরীফুলের আমি খুবই বেশি মুগ্ধ শরীফুলের উপর, যে শরীফুল আমি দেখছি যতক্ষণ বল করছে ও ফোর্থ স্টাম্পে টানা বল করে গেছে, টানা, ও উইকেট পায় নাই সেকেন্ড ইনিংসে, বাট টানা বল করে গেছে। ইভেন সেটা সে কাজ করতেছে ফার্স্ট ইনিংসেও, টানা সে ফোর্থ স্টাম্পে বল করে গেছে, দ্যাট ওয়াজ ভেরি ইমপ্রেসিভ ফ্রম হিম। ইবাদত যে কাজটা করছে, সে খুবই স্টাম্প টু স্টাম্প বল করছে। তুই যদি ইবাদতের উইকেট গুলো দেখিস, 4টা কি 5টা তার হচ্ছে বোল্ডার এলবিডব্লিউ, সে খুবই স্টাম্প টু স্টাম্প বল করে গেছে, এখান থেকে সে হেল্পটা পাইছে। এবং মানে আমি খুবই অ্যামেজড হয়েছি আজকের খেলা দেখে, তাসকিনের ইবাদত
দুইজনই রিভার্স সুইং জেনারেট করতে পারছিল, কিভাবে আমি জানি না, আমি আগে কখনো বাংলাদেশের বলারদের থেকে রিভার্স সুইং অ্যাটলিস্ট দেখি নাই, আজকে আমি ফার্স্ট দেখতে পারছি। তো এটা মানে খুবই এমএজ, আমি জানি না হাও, এটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নাই। তো এই স্টাম্প টু স্টাম্প বল করার কারণে ইবাদতের সাকসেসটা আসছে। এখন মানে আমার কথা হইলো যে আমি বললাম যে ক্রিকেট ইজ এ ফানি গেম, অনেক সময় খুব ভালো বল না করে অনেক উইকেট আসতে পারে, অনেক সময় খুব ভালো বল মানে করে উইকেট না আসতে পারে। আমি বলছি ইবাদত ভালো বল করে নাই, আমি জাস্ট বলতেছি যে একটা ম্যাচে খুব বেশি ফ্যান্সি হয়ে যাওয়ার সুযোগ নাই একটা ইনিংসে। আবার মানে ইবাদতকে কখনোই আমার ছুড়ে ফেলে দেওয়ার মতো বলার মনে হয় নাই। ইবাদত হচ্ছে যেভাবে ট্রোল হয়েছে, ছুড়ে ফেলে দেওয়ার মতো বলার মনে হয় নাই, বিকজ মানে বাংলাদেশের যে টপ মানে কি বলবো সবচেয়ে জোরে বল করতে পারে বা ফাস্টেস্ট বলার, এমন তাসকিন আর ইবাদত এই দুজনই। তো ইভেন আমি ওটিস গিবসনের একটা ইন্টারভিউতে শুনছি, ও বলছিল যে মানে নেক্সট 1 বছরে ইবাদত যে ইয়াতে আছে, স্ট্রাকচারে আছে, ওর বলের স্পিড অলমোস্ট 150 চলে যাবে। তো ওটিস গিবসন কিন্তু তোর ইবাদতকে রেগুলার খেলানোর পিছনে একটা বড় ভূমিকা রাখছে। এটা প্রচুর এটা বলা হয় যে ইবাদত হচ্ছে ওটিস গিবসনের ফেভারিট, এই জন্য তাকে এত ফেভার দেওয়া হয়। এই এতগুলা টেস্ট খেলে ভালো পারফর্ম না করেও তাও দিয়ে ইবাদত দলে আছে, ওটিস গিবসনের জন্য আছে, বিকজ তাকে একটু এক্সট্রা ফেভার দেয় আর কি ওটিস গিবসন। সো ওইটার আর কি অ্যাটলিস্ট মানে প্রতিদান আজকে এই ম্যাচে ইবাদত দিতে পারছে। এন্ড আমি মনে করি যে এটা বাংলাদেশের গ্রেটেস্ট ভিক্টরি এভার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিক্টরি এভার। ইয়েস, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিক্টরি এভার। এন্ড তো বোলারদের অনেক প্রশংসা হইলো, এন্ড আমরা যেটা মোটামুটি বুঝলাম যে বোলাররা এতদিন সুবিধা করতে পারতেছিল না, বিশেষ করে পেস বোলাররা। তো এইখানে যেহেতু সুবিধা করতে পারছে, বাংলাদেশটা ম্যাচ বের করে আনতে পারছে। তো ব্যাটিং এর ক্ষেত্রে যদি বলি, ব্যাটিং এও কিন্তু আমরা দেখছি যে বিদেশের মাটিতে কিংবা দেশের মাটিতেও অনেকবার কলাপস করতে। তো এই ক্ষেত্রে ব্যাটিং এ কি 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 ফ্যাক্টর ছিল যে ব্যাটিং এ ইমপ্রুভ করতে পারছে বাংলাদেশ আগের থেকে একটু বেশি? তো কি মনে হয়? ব্যাটিং এ কিন্তু বাংলাদেশ ফার্স্ট অফ অল বাংলাদেশ এবেতে ব্যাটিং এ অনেকবার ভালো পারফর্ম করছে। বাংলাদেশ ব্যাটিং এ বাংলাদেশ অনেকবার ভালো পারফর্ম করছে। হ্যাঁ, মানে আমি যদি কিছু স্ট্যাট দেই, তোকে হচ্ছে লাস্ট 2021 শ্রীলঙ্কায় বাংলাদেশ সিরিজ হয়েছে, সেখানে বাংলাদেশ করছে হচ্ছে 541 শ্রীলঙ্কাতে, এবং সেখানে বাংলাদেশ আগে ব্যাট করে বাংলাদেশ ডিক্লেয়ার করছে ইনিংস 541 করে, বাংলাদেশ 7 উইকেট ছিল, বাংলাদেশ ডিক্লেয়ার করছে থ্যাঙ্কস টু শান্তর হচ্ছে 163, শান্ত হচ্ছে 163 করছিল, মুমিনুল মনে 100 করছিল, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে 2017-তে ইন্ডিয়াতে গিয়ে মুশফিক একটা 100 করছিল, এন্ড সেখানে 388 করছিল বাংলাদেশ। তো আবার হচ্ছে 2013-তে শ্রীলঙ্কাতে अगेन 638 করছিল বাংলাদেশ, সেখানেও মুশফিকের ডাবল 100 ছিল। ইভেন নিউজিল্যান্ডে বাংলাদেশ অনেকবার ভালো করছে, নিউজিল্যান্ডে সৌম্যর 150 আছে, রিয়াদের 150 নাই 149 আছে সৌম্যর, রিয়াদের 146 আছে, ঠিক আছে। এগুলা হচ্ছে কত, এগুলা 2019 সালে। দেন হচ্ছে তোর 2017-তে সাকিবের 200 আছে নিউজিল্যান্ডের মাটিতে, ওই ইনিংসে বাংলাদেশ করছিল 595। 2010-এ গিয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডে 408 করে আসছে। তো হ্যাঁ, বাংলাদেশ অনেকবার নিউজিল্যান্ড সহ বিভিন্ন অ্যাওয়েতে বাংলাদেশ ভালো পারফর্ম করছে বাংলাদেশের ব্যাটাররা। তামিমের ইংল্যান্ডের টেস্ট রেকর্ড বেশ ভালো। তো বাংলাদেশের ব্যাটাররা অনেকবারই এভাবে নিজেকে প্রুফ করছে, বাট এটা সত্যি যে অনেকবার ব্যাটিং কলাপস হয়েছে, বাংলাদেশ অনেকবার ইনিংস ব্যবধানে হারছে, 100-তে হয়েছে, 100 রানের মধ্যে অল আউট হয়েছে, হ্যাঁ 180 স্কোর করছে, হ্যাঁ প্রতিবার বাংলাদেশ ব্যাটিং কলাপস, এটাও ট্রু। বাট বাংলাদেশ অনেকবার এভাবে নিজেদেরকে কিছু ব্যাটসম্যান ভালো করছেও কিছু ইন্ডিভিজুয়াল ভালো পারফরমেন্সের জন্য, বাট ওগুলাতেও কেন উইনগুলো আসে নাই, ওগুলাতে উইনগুলো আসে নাই। প্রথম যে আমরা কারণগুলো শো করলাম, এই যে আমাদের বলারদের ওই 20 উইকেট নিতে না পারার কাহিনীটা। আমি যে তোকে বেশ কিছু ম্যাচের কাহিনী বললাম, যে মনে কর তোর বাংলাদেশ 2017-তে নিউজিল্যান্ডে বাংলাদেশ 595 করছে আগে ব্যাট করে, সাকিব করছিল 200। তো ওইখানে বাংলাদেশ একটা ভালো পজিশনে, রাইট, বাংলাদেশ জিতার একটা খুবই দারুণ একটা পজিশনে, রাইট, 595 করছে আমরা ফার্স্ট ইনিংসে। সেকেন্ড ইনিংসে বলাররা যদি মনে কর নিউজিল্যান্ডকে কম স্কোর আটকাইতে পারতো, তাহলে কিন্তু মনে কর আমাদের দারুণ একটা সুযোগ থাকতো। ওই ইনিংসে নিউজিল্যান্ড করছে পরের ইনিংসে 539, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর এরকম বিভিন্ন কেসে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা যখনই একটু স্টেপ আপ করছে, ওই জিনিসটাকে তোর কনভার্ট করা, এটা হচ্ছে তোর মানে আমাদের বলারদের থেকে হয় নাই। তো এই জন্য আমরা হাইয়েস্ট যেটা করতে পারছি ভালো ব্যাটিং করেও, সেটা হচ্ছে ম্যাচ ড্র করতে পারছি। শ্রীলঙ্কাতে আমরা 638 করলাম, শ্রীলঙ্কা ওই ম্যাচে 500 বা 600 এরকম অলমোস্ট করছিল, ম্যাচ ড্র হয়েছিল। তারপরে যে রিসেন্টলি আমরা শ্রীলঙ্কায় 541 করলাম এই 21 সালে, ওখানে হচ্ছে তোর ম্যাচ ড্রই হয়েছে, বিকজ ওই যে আমাদের বলাররা হচ্ছে এনাফ কন্ট্রিবিউট করতে পারে না এই উইকেট গুলোর জন্য। সো এটা যদি হয়, আই গেস প্রবলেম গুলো নেক্সট সলভ হবে। দেখা যাক এখন সামনের দিনগুলোতে কি হয়। আমরা আশা করব যে সব দিক থেকে বাংলাদেশ ইমপ্রুভ করুক। আর এখন সামনের দিনগুলোর কথা যদি বলি, যে 9 জানুয়ারি হচ্ছে নেক্সট টেস্ট। তো এই 9 তারিখের ম্যাচ নিয়ে তোর এক্সপেকটেশন কি মনে হয় কি হতে পারে? মানে 9 তারিখের
এখন মনে কর আমি তোকে বললাম যে এই টেস্টের আগে কিন্তু আমার হাই এক্সপেকটেশন ছিল না, হ্যাঁ এখন কি বলবো যে এইটা কাইন্ড অফ মানে কি বলবো যে এমন কিছু যেটা মনে করো আমরা ড্রিমও করি নাই। তো এখন এরকম কিছু একটা যেটা খুবই আনএক্সপেক্টেড, এইটার কিছুর পরে মনে কর যে তোর কি বলবো যে মানুষের চিন্তা ভাবনা অনেকখানি চেঞ্জ হওয়া স্বাভাবিক। বাট আমি এখন একটু রিয়েলিটিতে স্টিক থাকতে চাই। আমি এখনো মনে করি যে নিউজিল্যান্ড তাদের হোম কন্ডিশনে অনেক বেশি স্ট্রং টিম। আমার নিউজিল্যান্ডের এই ম্যাচের খেলায় রিয়েলি মনে হচ্ছে নিউজিল্যান্ড তাদের 100% ডিটারমিনেন্ট ছিল, তাদের 100% দেয় নাই। বিকজ আজকে তখন যখন তাদের খেলা ছিল, তাদের আজকে খেলার কথা যে ম্যাচ ড্র করতে পারার জন্য মেইন খেলার কথা, তাদের কিন্তু আজকে জিতার খেলার কথা না। নিউজিল্যান্ডের ইয়াবে তারা উইকেট দিবে না, বাট নিউজিল্যান্ডের কোনো প্লেয়ারের মধ্যে আমি ইন্টেনশন দেখি নাই যে তারা উইকেট ধরে মনে কর তোর সার্ভাইভ করবে, কেউ কারোর মধ্যে না। ইভেন লাস্ট উইকেটও 6 মারতে যায় গ্রাউন্ডে আউট হয়েছে বোল্ট, তার তো 6 মারার কোনো দরকার নেই। তারপরে হচ্ছে তোর তার আগেও রাতিন রবীন্দ্রা সে অফ স্টাম্পের অনেক বাইরে বল ড্রাইভ করতে যায়, কিপারের কাছে এজ দিয়ে আউট হয়েছে। মনে কর মানে টেস্টের অলওয়েজ বল হয়, মনে কর ওইটা সে ড্রাইভ করলো পারফেক্টলি 4 হইলো লাভটা কি হইতো? মানে ওই ম্যাচ কি নিউজিল্যান্ড জিতার জন্য খেলতেছিল কিন্তু না, তার রান কিন্তু ওখানে ভ্যালু করে না, উইকেটটাই কিন্তু ভ্যালু করে। তো আমার কাছে মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড খুব ভালো মানে পারফেক্ট ইন্টেনশন নিয়ে বা নিজেদের 100% দিয়ে খেলে নাই। বাংলাদেশ সেখানে নিজেদের মানে যতটুকু দেওয়া পসিবল তার বেস্টটা দিয়ে খেলছে, রেজাল্ট আমাদের ফেভারে আসছে। এমন একটা হারের পর নিউজিল্যান্ড ধাক্কা খাওয়া স্বাভাবিক, এন্ড তারা ফুল রিদমে ব্যাক করবে। আমার বাংলাদেশের কাছে এক্সপেকটেশন হইলো যে অ্যাটলিস্ট নেক্সট ম্যাচে বাংলাদেশ একটু কলাপস না করুক, মানে ওই ইনিংস ব্যবধানে হার বা এই টাইপ যেন না হোক। অ্যাটলিস্ট আমরা যেন মোটামুটি মানে যে একটা ভালো একটা মানে খেলা জিততে পারি। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন কিন্তু বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডে জিতছে, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে মানে প্রচুর একটা মেসেজ দিচ্ছে, মানে এটা খুব একটা বিগ একটা নিউজ। হ্যাঁ এটা যেন নেক্সট ম্যাচে যেন মনে কর যে না ইট ওয়াজ এ ফ্লুক, হ্যাঁ বাংলাদেশ আসলে এটাই ইনিংস ব্যবধানে হারছে, 150 রানে 2 বারই অল আউট হয়ে গেছে, আর নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে 500 করছে। এমন যেন না হয়, ব্যাটিং করলে যেন আমরা অ্যাটলিস্ট 300 প্লাস করতে পারি, এন্ড বোলিংও যেন মানে ওরকম করে 500-তে তারা 2 উইকেট তারপরে ডিক্লেয়ার দিতে, এমন যেন না হয়। আমরা যেন ডিসেন্ট খেলি, এতটুকু আমার এক্সপেকটেশন নেক্সট ম্যাচে। ওটাই যে খেলা হারুক জিতুক বা ড্র করুক, খেলার যে একটা ফ্লোতে ভালো খেলার যে একটা ফ্লোতে বাংলাদেশ আসছে এটা যেন কন্টিনিউ করে, এটাই থাকবে এক্সপেকটেশন। আর বাকিটা তো পরে ম্যাচের সময় দেখা যাবে, কারণ ক্রিকেট হচ্ছে অনিশ্চয়তার খেলা, এটা আসলে বলা যায় না। হ্যাঁ মুমিনুলের মতো বল, মুমিনুল বলছিলেন না ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, তো গোল বলের খেলায় কি হয় বলা যায় না। তো দেখা যাক, আমরা ভালো কিছু করবে এই আশা নিয়ে আমরা 9 তারিখ খেলা দেখতে বসবো, হয়তো খেলা দেখতে বসবো, কারণ শীতের দিন এত সকালে ওঠা কঠিন। তো এই আর কি, আজকের মতো আলোচনা মনে হয় এখানেই শেষ। তো অন্তর তোকে ধন্যবাদ আমাদের আসার জন্য। আচ্ছা আল্লাহ হাফেজ, এন্ড সবাইকেও ধন্যবাদ শোনার জন্য, এন্ড কনগ্রাচুলেশনস, বাংলাদেশ জিতছে। এই তো টাটা।